আজকে আমি এবং আপনারা মিলে দেখতে চলেছি মনস্টার সিরিজের পার্ট 8। আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা প্লিজ আগের পর্বগুলো দেখে আসবেন, না হয় এই পার্টটা বুঝতে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্ব। আগের পর্বে আমরা দেখেছিলাম যে পেনি জিনাকে দেখে চমকে যায় এবং জিনাও পেনিকে দেখে চমকে যায়। এর মধ্যে লিও চিন্তা করতে শুরু করে যে এরা একজন আরেকজনকে দেখে এভাবে চমকে গেল কেন। তখন জিনাও অপরিচিত হওয়ার বাহানা করে এবং পেনিও অপরিচিত হওয়ার বাহানা করে বেরিয়ে যায় পার্লার থেকে। অন্যদিকে আমরা চেয়ারম্যানের মেয়েকে দেখতে পাই যে কিনা অনেক বেশি রাগান্বিত হয়ে বসেছিল। তখন পার্লারের লেডিটা এসে বলে, আপনার মা আপনার জন্য একটি ড্রেস চুজ করে রেখে গেছেন, প্লিজ আপনি ওই ড্রেসটা গিয়ে দেখুন। তখনই লি এখানে বসে বসে ম্যাগাজিন পড়ছিল। জিনাও ওই কাপড়ের রুমটার দিকে চলে যায় আর এদিকে সেন্টিও চলে আসে। সেন্টি জিনাকে দেখে মনে করে যে সে হয়তো এই জায়গায় কাজ করে বা এরকম কিছু মনে করতে থাকে সেন্টি। কিন্তু আমরা দেখতে পাই যে আসলে তো জিনা এখানে কাজ করে না, সে এসেছিল ড্রেসের জন্য। আর জিনার যে ড্রেসটি চয়েস হয় ওই ড্রেসটি চয়েস করে ফেলে সেন্টি জিনার সাথে খুবই বাজে আচরণ করতে শুরু করে। আর এটা দেখে জিনাও কড়া জবাব দিতে শুরু করে। আর এর মধ্যে দিয়ে তাদের মধ্যে কিছু একটা ঝামেলা তৈরি হয়ে যায়। আর এই ঝামেলার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে সেন্টি জিনার উপর রেগে গিয়ে থাপ্পড় মেরে দেয়। আর এই থাপ্পড়কে জিনাও অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। সে দরজা লাগিয়ে এসে খুব বাজেভাবে সেন্টিকে মারতে শুরু করে। আর সে খুব বাজেভাবেই সেন্টিকে মারে, কারণ সেন্টি যে ব্যবহারটি করেছিল এটা তার প্রাপ্য ছিল। এখানে আমরা ভাবি হয়তো জিনা কোনো কিছু করবে না, কিন্তু দেখা যায় যে জিনা চুল ধরে টানতে শুরু করে আর তার চুল অনেকগুলাই জিনার হাতে নিয়ে নেয়। এটা দেখে সেন্টি অনেক বেশি রাগান্বিত হয়, প্লাস সে অনেক ব্যথাও পায়। অন্যদিকে জিনা চলে যায় আর লি চলে আসে সেন্টির কাছে, এসে বলে যে আমাদের ম্যাডাম সেন্টি কোথায়। তখন আমরা দেখি যে সেন্টি লির দিকে তাকিয়ে বলছে আমি সেন্টি। আর এটা দেখে লি বলে যে তোমার এই অবস্থা কে করেছে, তোমাকে এই ভূতনির মতো কেন লাগছে। তখন আমরা দেখতে পাই যে লি বুঝে যায় যে এসব জিনা করেছে, তাই সে জিনাকে পালিয়ে যেতে সাহায্য করে। অন্যদিকে আমরা দেখতে পাই সেন্টিকে, যে লিকে বলছিল আমাকে সরাসরি বাড়িতে নিয়ে যাও, আমি বাড়িতে যেতে চাই। তখন লি বলে যে আপনাকে সরাসরি বাসায় নিয়ে যাওয়া হবে না, কারণ আপনার মা আপনার জন্য একজন পাত্র ঠিক করে রেখেছে, আপনাকে তার বাসায় যেতে হবে তাকে দেখার জন্য বা তার সাথে সাক্ষাৎ করার জন্য। এখানে আমরা দেখতে পাই চেয়ারম্যানের বন্ধুর পরিবারকে, যেখানে তারা সেন্টিকে আনিয়েছে আর ওই ছেলের সাথে দেখা করানোর জন্য। এখানে আমরা ওই ছেলেটিকে দেখতে পাই যার নাম ছিল জুদের সাথে দেখা হওয়ার পর সেন্টির জুদিকে খুবই বাজে লাগে বা ফানি লাগে, যার কারণে সে লিয়ের হাত ধরে বলতে থাকে যে আমি লিকে পছন্দ করি আর আমি লিকে বিয়ে করতে চাই, আমি ওকে বিয়ে করতে চাই না। আর এটা শুনে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ফ্যামিলির সবাই চমকে যায়। আর সেন্টি বলে যে হ্যাঁ কি বলো লি, আমরা খুব দ্রুত বিয়ে করতে যাচ্ছি না, আর আমি তো তোমাকে ভালোবাসি তাই না, তুমিও তো আমাকে ভালোবাসো। এটা শোনার পর চেয়ারম্যান অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে যে ও হয়তো বিয়ের জন্য প্রস্তুত না, যার কারণে মজা করছে, কিছুদিন পর আমি আপনাদের সিদ্ধান্ত জানাবো। এটা বলে এখান থেকে চলে যায়। অন্যদিকে লি তার প্ল্যান ধরে ফেলে। লি বলতে শুরু করে যে সেন্টি তুমি এটা কেন করেছো, কারণ তোমার আর আমার মধ্যে তো কোনো কিছুই নাই। তখন আমরা দেখতে পাই যে লি নিজের ভিতরে একটি প্ল্যান তৈরি করে। আর যখন সেন্টির বাবা চলে আসে তখন লি বলতে শুরু করে যে ডার্লিং আমরা কবে বিয়ে করছি আর তুমি আমার সাথে কখনই বিয়ে করবে, এটা নিয়ে আলোচনা করা উচিত বা সব কিছু প্ল্যান করা উচিত। তখন সেন্টি বলে যে আমি তোমাকে কেন বিয়ে করব, আমি কি পাগল হয়ে গিয়েছি যে তোমাকে বিয়ে করব। এই ঘটনার পর চেয়ারম্যান জেনে যায় যে তার মেয়ে এটা অভিনয় করছিল। আর চেয়ারম্যানের ওয়াইফ বলতে থাকে যে আমার মেয়েটা পাগল, লি প্লিজ তুমি ওকে সামলে নিও। জেকে দেখানো হয় যে খুবই চিন্তিত ছিল।
যে কোম্পানির কিছু কাগজপত্র কম্পিউটারে দেখতে থাকে, আর সে বলে নাতান কি প্ল্যান করছে এটা আমাকে জানতে হবে, কারণ নাতান হয়তো অনেক বড় একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। তখনই এখানে লি চলে আসায় সে এখান থেকে চলে যায়। লি চিন্তা করতে শুরু করে যে তো কোনো দিনও এই জায়গায় আসে না, তাহলে তার হয়তো কোনো প্ল্যান আছে। সে কম্পিউটারের অ্যাক্সেস নিতে চাইলে অ্যাক্সেস ডিসকানেক্ট দেখায়, যার কারণে সে এটা করতে পারে না। অন্যদিকে নাতানের অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে যে নাতান একটি পার্টি রেখেছে আর সে পার্টিটি নতুন এমপ্লয়ীদের নিয়ে করতে চায়। তখন যে চিন্তা করে যে না জানি নাতান কি করে বসে, যার কারণে এন্ড্রিকে এখান থেকে দূর রাখতে হবে। সিন শিফট হয়ে আমাদের ওই পার্টির দিনে আনা হয়, যেখানে সবাইকে নাতান জোর করে ড্রিঙ্ক করায়, কিন্তু এন্ড্রি ড্রিঙ্ক করতে রাজি হয় না। তখন নাতান এন্ড্রিকে বলে যে তুমি কেন ড্রিঙ্ক করছো না, তুমিও ড্রিঙ্ক করো। আর এখানে জিনা বলে যে প্লিজ তুমি ড্রিঙ্ক করে নাও, না হয় এই পাগল ছেলে তোমাকে বিপদে ফেলে দিবে। তখন এন্ড্রি বাধ্য হয়ে ড্রিঙ্ক করে। এখানে সে রুহিকে গান গাইতে বলে, রুহি গান গাইলে সে বলে অনেক বেসুরা গাচ্ছ, তুমি আর গান গাইও না। তখন আমরা দেখতে পাই যে সে জিনাকে বলছিল গান গাওয়ার জন্য। জিনা গান গাওয়ার সাথে সাথে হালকা নাচতেও শুরু করে। এটা দেখে নাতান চলে যায়। ডান্স করার বাহানায় সে জিনাকে জড়িয়ে ধরছিল। এটা দেখে এন্ড্রি অনেক বেশি রাগান্বিত হয়ে রিমোটে চাপ দিয়ে দেয়, যার কারণে গান বন্ধ হয়ে যায়। আর নাতান বলতে থাকে তুমি এসব কেন করেছো। তখন যে এন্ড্রি বলে যে আমরা তোমার এমপ্লয়, তোমার গুলাম না বা বার ডান্সার না যে তুমি আমাদের দিয়ে যা মন চায় তাই করাবে। এটা শুনে খুব বেশি রাগান্বিত হয়ে যায় নাতান, আর তাকে বলে যে তোমার কি অকাত আছে আমার সাথে পাঙ্গা নেও, আর তোমার এইসব আমি ছাড়িয়ে দিব একদিনের মধ্যেই। তখন এন্ড্রি বলে যে তোমার যা মন চায় তুমি করতে পারো, আর আমার তুমি কি করবে এটাও আমিও দেখে নেব। আর তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, আর এর মধ্যে দিয়েই নাতান তাকে মেরে চলে যায়। আর এটার পর এন্ড্রি ল্যাংড়াতে ল্যাংড়াতে জিনার কাছে চলে আসে এবং জিনা বলে যে তুমি কেন এসব করতে গেলে, তুমি তো জানো নাতান কতটা পাগল একটি মানুষ, সে তো তোমার অনেক বড় ক্ষতিও করতে পারে বা তোমাকে এখান থেকে বের করে দিতে পারে। তখন এন্ড্রিও বলে আমাকে বের করে দিলে দেখ সমস্যা নেই। সে এটা বলার সাথে সাথে তাকে জিনাও মেরে চলে আসে। অন্যদিকে এন্ড্রি দুইজনের মার খেয়ে চলে আসে জেজের কাছে, আর সে খুবই রাগান্বিত ছিল। আর এখানে জেজের সাথে সে কথা বলছিল যে কখন আমার বাবার সামনে আমি যেতে পারবো, আর আমার বাবাকে আমি কখন আমার নিজের পরিচয় দিতে পারবো। জেজে বলতে শুরু করে তুমি চিন্তা করো না, এই কোম্পানির মালিক তুমিই হবে, আর এতে আমি তোমাকে হেল্প করব। অন্যদিকে একটি মাস্ক পরা লোককে দেখানো হয় যে গিয়ে T9-এর ট্যাঙ্কটাকে খুলে দেয়। আর তখনই সিন শিফট করে আমাদের কেমিয়া এবং পেনিকে দেখানো হয়। পেনি এসেছিল কেমিয়ার উদ্দেশ্য জানতে। এখানে কেমিয়া বলে যে আমি ক্যান্সারের রোগীদের বাঁচাতে চাই, কারণ তাদের ক্যান্সার হয়েছে লোডো গ্রুপের কারণে। তারা যে কেমিক্যালটা ইউজ করে তাদের প্রোডাক্টে, এটা অনেক অনেক খারাপ একটি কেমিক্যাল। তাদের ইউজ করা কাস্ট্রোজেনের কারণেই সবাই মারা যাচ্ছিল। অন্যদিকে জিনাকে দেখানো হয় যে এন্ড্রির সাথে কথা বলছিল। তখন এন্ড্রি বলে তোমার কত টাকা দরকার তুমি আমাকে বলো, আমি দিয়ে দেব। তখন জিনা বলে তুমি নিজেই একজন ভিখারি, আমাকে কিভাবে তুমি এত টাকা দিয়ে হেল্প করবে। তখনই সে লিকে দেখতে পায় আর লিয়ের কাছে দৌড়ে চলে যায়, আর লিকে বলতে শুরু করে আজ আমি তোমাকে কফি কিনে দিব। তখন লি বলে আমার মাথার উপরে এত কাজের প্রেশার, আমি তোমার সাথে যেতে পারবো না কফি খেতে। তখন জিনা খুব জোর করেই লিকে নিয়ে যায় কফি পান করতে। তখন জিনা কফি নিয়ে এসে লিয়ের দ্বারে বসে যায় আর তাকে বলে আমার অনেক বেশি টাকা দরকার। তখন লি বলে যে তাই তোমাকে নাতান যখন বলেছিল নাচ মেরি বুলবুল, তখনই তুমি নাচতে শুরু করেছিলে। তখন জিনা বলে তুমি কিভাবে জানলে। তখন লি বলে যে আমি না, এটা সবাই জানে। আর যখনই তার কাছে টাকা নাই বলে তখনই জিনা অনেক বেশি কান্না করতে শুরু করে। অন্যদিকে T9 চেক করার জন্য একজন কর্মচারী যায়। তখনই সে এখানে একটি ব্যাটারি দেখতে পায় যেটা খোলা ছিল। এটা খোলার সাথে সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে কিমিয়া এইসব দেখে চিল্লাতে শুরু করে, আর সে বলে আর কতজন মানুষকে মারবে তোমরা, লোডো কোম্পানি আর কতজন মানুষকে মারতে চাও। তোমাদের এই কাস্ট্রোজনের কারণে হাজার হাজার মানুষের জান যাচ্ছে, হাজার হাজার মানুষের ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে।
তোমরা কখন শুধরাবে, তোমরা কখন এইসব থেকে বের হয়ে আসবে, এসব বলে সে কান্না করে চিল্লাতে থাকে। গার্ড কেমিয়াকে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে নাতানকে দেখতে পাই যে T9 কাস্টজন লুকানোর চেষ্টা করছিল। তখনই মোজো এখানে চলে আসে আর তাকে বলতে শুরু করে যে স্যার, আমাদের একটি বড় মিটিং অর্গানাইজ করা হয়েছে, সেখানে আপনাকে যেতে হবে। তখনই আমরা দেখতে পাই যে নাতান ওই মিটিংয়ে চলে যায় আর সে গিয়ে বলতে শুরু করে যে আমাদের প্রোডাক্টে কোনো ধরনের কাস্টজন মেশানো হয়নি, আমাদের সব প্রোডাক্ট র। অন্যদিকে কেমিয়া এইসব বলছিল যে আমাদের দেশে সবচেয়ে বেশি ক্যান্সারের রোগে আক্রান্ত আর আমাদের দেশের 90% মানুষ ক্যান্সারে আক্রান্ত শুধুমাত্র তাদের প্রোডাক্ট ইউজ করে। লুডো গ্রুপের সব প্রোডাক্টে এই কাস্টজন মেশানো থাকে, হোক সেটা কিচেন প্রোডাক্ট আর হোক কাপড়। তখনই আমরা দেখতে পাই যে নাতানও অন্যদিকে বলছিল যে আমাদের কোনো প্রোডাক্টে এই ধরনের কোনো কাস্টজন নাই, আর যদি থেকে থাকে তাহলে আপনারা প্রমাণ করুন, আর যদি এটা প্রমাণ না করতে পারেন তাহলে আমি তাদের বিষয়ে মামলা করব। কেমিয়ার ইন্টারভিউ দেখে নাতান অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। অন্যদিকে যে খুশি হয়ে যায়, কারণ সে তো জানতো যে নাতান এই কাজগুলো করেছে, আর নাতানকে যদি পুলিশ নিয়ে যায় তাহলে জেজের অনেক বেশি লাভ, আর সে অনেক বেশি লাভবান হবে। অন্যদিকে মোজো এসে বলতে থাকে যে আমাদের ইন্টারভিউ দিতে হবে টিভি চ্যানেলে। তখন এখানে আমরা দেখতে পাই যে নাতান অনেক জোর গলায় বলছিল যে এটা আমাদের বিরোধী কোম্পানির ষড়যন্ত্র, আমাদের প্রোডাক্টে কোনো ধরনের কোনো কাস্টজন বা T9 নেই, আর T9 কোনো ক্ষতিকারক প্রোডাক্ট না। এটা দেখে কেমিয়া এবং পেনি অনেক বেশি কষ্ট পায় আর রাগান্বিত হয় তারা। অন্যদিকে নিউজ চ্যানেল তো এটাই বলতে থাকে যে তাদের কোনো প্রোডাক্টে কোনো কিছু নেই, তারা যা প্রোডাক্ট তৈরি করে সব কিছু অর্গানিক এবং স্বাস্থ্যসম্মত। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে নাতানের খাবার রেডি করছিল, আর সে বলে টেবিলে যা প্রোডাক্ট আছে সেগুলো সরিয়ে লুডো কোম্পানির প্রোডাক্ট রেখে যাও। তখন নাতান এসব না জেনে খাবার খেতে শুরু করে। লি এসে বলে দেয় যে এগুলো আমাদের লুডো গ্রুপের প্রোডাক্ট। এটা দেখে নাতান খাবার খাওয়া বন্ধ করে দেয় আর সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে যে এখানে আর খাবার খাওয়া যাবে না, খাবার ভালো না। তখনই লি বুঝে যায় যে এখানে অনেক বড় ষড়যন্ত্র আছে, আর সে এই বিষয়ে পেনির সাথে কথা বলে যে নাতান আসলেই কাস্টজন মেশায় বা T9 কেমিক্যালটি নাতান ইউজ করে। আর নাতান তো এই বিষয়ে অনেক দুশ্চিন্তাতে ভুগে যে এটা হয়তো যদি প্রমাণ হয়ে যায় তাহলে তার কি হবে, তার কোম্পানির কি হবে। এদিকে লি এই বিষয়ে আলোচনা করে যে কিভাবে নাতানের আসল চেহারা সবার সামনে নিয়ে আসা যায়। অন্যদিকে অফিসের সবাই বলতে শুরু করে যে চেয়ারম্যানের মেয়ে আসতে চলেছে। এটা শুনে জিনা ভাবতে শুরু করে যে চেয়ারম্যানের মেয়েকে হয়তো আমরা হাতে আনতে পারবো, কিন্তু অনেকেই বলে যে চেয়ারম্যানের মেয়ে অনেকে খারাপ। অন্যদিকে অ্যান্ড্রি চিন্তা করতে শুরু করে যে তাকে বলেছিল তুমি যদি নাতানকে তোমার রাস্তা থেকে সরিয়েও দাও তাহলে তোমার আরেকজন সৎ বোন আছে যে আসবে তোমার সম্পত্তির অধিকার নিতে, আর তোমাকে সাবধান থাকতে হবে তোমার ওই বোন থেকে। এন্ট্রি এসব চিন্তা করতে থাকে। তখনই অফিসে সেন্ট্রি চলে আসে, আর সেন্ট্রিকে দেখে জিনা ভাবতে শুরু করে তাহলে কি ওই দিন আমি আমার মালিককেই মেরেছি। আর তখন সবাইকে দেখতে থাকা সেন্ট্রি এক সময় জিনার কাছে চলে আসে, আর সেন্ট্রি দেখে জিনাকে চিনে ফেলে আর বলে যে তুমি আমাদের অফিসেই কাজ করো। সেন্ট্রি জিনাকে উপরে আসতে বলে। তখনই লি সেখানে চলে আসে আর সবাইকে সাবধান করে দেয় ছোটো মালকিন আসতে চলেছে, তোমরা সাবধানে থাকো। উপরের দিকে তাকিয়ে লি অবাক হয়ে যায় যে সে অলরেডি এসে গিয়েছে। আর সেন্ট্রি বলতে থাকে যে তোমাকে আমি দেখে নিব, তুমি জানতে জিনা এই অফিসে জব করে। এর মধ্যে দিয়েই আজকের মুভিটা শেষ হয়ে যায়। আর যদি আপনাদের পার্ট 8 ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি পার্ট 9টা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।